আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত নিয়ে আসা ও পাচার ঠেকাতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে এই সহযোগিতা কামনা করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংস্কার প্রক্রিয়া, বিচার, ভূরাজনৈতিক ইস্যু এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে তার সরকারের অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নজরানা চৌধুরীর রিপোর্ট। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, যেখানে বিশ্ব নেতারাও ছিলেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে গত ১৪ মাসে তার দায়িত্বের সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের কথা পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি। ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে। রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। পরে প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার বিষয়েও আলোচনা হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলোর ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসা রাজনৈতিক নেতাদের সাথে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মার্কিন প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানানো হয়েছে। তাদের ৫ জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেখান থেকে আমরা ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না, কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। এর বাইরে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে পৃথক বৈঠক করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের সূচনা হয়েছে। অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে বিশ্ব নেতাদের অনেকেই হাজির হয়েছেন নিউ ইয়র্কে। প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। নিউ ইয়র্কের জাতিসংঘ থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের ৮০ বছর, এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার শুরু হয়েছে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার উদ্বোধনী ভাষণে বিশ্ব নেতাদের শান্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। উচ্চ পর্যায়ের বিতর্কের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল পর্যন্ত একাধিক বৈঠকে ব্যস্ত সময় পার করেন। বিকেলে ম্যানহাটনের হায়াত হোটেলের লবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সারাদিনের কর্মকাণ্ড তুলে ধরেন। উনার সাথে WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি ইওলা সাথে কথাবার্তা, একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডের কুইন, তার সাথে কথা হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের কোনো অনুষ্ঠানে যোগদানের খবর এখনও পাওয়া যায়নি। জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে। তবে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতারা কী ধরনের পদক্ষেপ নেন সেটা দেখার জন্যই এখন সবার অপেক্ষা।
ফরিদ আলম, এনটিভি নিউজ, ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চাহিদা থাকলেও বিক্রি শুরুর 1 মাসের মাথায় ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করল সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। সংস্থাটি জানিয়েছে সাময়িক সময়ের জন্যই চালানো হয়েছিল এমন কর্মসূচি। বাজারে দ্রব্যের অতিমূল্যের এই সময়ে টিসিবির স্বল্প মূল্যের পণ্য বিক্রি বন্ধ করে দেয়ায় আরও বিপাকে পড়ার শঙ্কার কথা জানিয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। গরিব মানুষের জন্য ভর্তুকি দিয়ে টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ সামাজিক নিরাপত্তা বিশ্লেষকদের। সালেম মালিকের রিপোর্ট। রাজধানীর করাইল বস্তি দিন আনিয়ে দিন খায় অবস্থা এখানে বসবাসকারীর বড় একটি অংশের। এলাকার ছোট এই বাজার নিত্যপণ্যের অতিমূল্যে হাঁসফাঁস নিম্ন আয়ের মানুষদের। করলা 80 টাকা কেজি, কাঁচামরিচ 140 টাকা, টমেটো 100 টাকা কেজি, 2 মোটা লাউ শাক চাষে 120 টাকা। তা আমাদের মতো মাসে কি এগুলো চলে? এমন বাস্তবতায় কম দামে ট্রাকের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনেকটাই স্বস্তি এনেছিল এদের মাঝে। টিসিবির মালে অনেক উপকার হইতো না, আটা চাউল হেনতে পাইলে অনেক মানুষের উপকার হয়েছে। করলে মনে করেন লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সবাই কি কোটিপতি, সবাই বড় লোক, তাহলে কি বস্তিতে বসবাস করতে পারতো? দরিদ্র যারা আছে তারা কলা মোদির অপেক্ষাই করে, সিরিয়ালে 5 কেজি চালানোর জন্য তাদের বাল বাচ্চা সংসার থুইয়া মনে করেন সকালে যারা 5টা বাজে যায়। তবে টিসিবির মুখপাত্র জানালেন কাঠধারীদের বাইরে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চালু হয়েছিল সীমিত সময়ের জন্য। যেসব এলাকায় এই 1 কোটি পরিবারের টার্গেটেড সংখ্যার 50%-এর নিচে ছিল, শুধুমাত্র সেসব এলাকায় এই লাস্ট ট্রাক সেল যেটা হয়েছে এটা করা হয়েছে। এটা সারা দেশব্যাপী হয় নাই। এই একটা লক্ষ্যমাত্রায় এটা কিন্তু করা হয়েছে। এটা আসলে বন্ধ হওয়ার বিষয় না, এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। সম্প্রতি সামান্য কমলেও প্রায় 3 বছর ধরে দেশের মূল্যস্ফীতির হার 10%-এর আশেপাশে, দারিদ্র্যের হার 28%, আর খাবার কিনতে রাজধানীবাসীকে খরচ করতে হচ্ছে আয়ের প্রায় 55%। আমাদের শ্রমঘন এলাকা এবং আমাদের ঢাকা সিটি সব বড় বড় সিটিতে যেখানে স্লাম এরিয়া আছে সেখানে আমার মনে হয় ট্রাক সেলটা প্যারালাল চালানো দরকার। কারণ হলো যে কাঠধারীর বাইরে যে ব্যাপক যারা জনগোষ্ঠী আছে যাদের প্রয়োজন, তারা কিন্তু এই কাভারেজের বাইরে আছে, এবং এটা আমি আশা করব যে সরকার, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টি ভেবে দেখবে। বিশ্লেষকদের মতে শহরের নিম্ন আয়ের নাগরিকদের সামাজিক নিরাপত্তায় সরকারি কার্যক্রম খুবই কম। এমতাবস্থায় ভর্তুকি দিয়ে হলেও টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ তাদের। যারা টার্গেট গ্রুপ তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ, এবং এই মুহূর্তে আসলে কর্মসংস্থানের অবস্থা ভালো নয়। তো এই অবস্থায় আমি মনে করি যে ট্রাক সেলটা একটু রেগুলার করা দরকার, এবং যতটা সম্ভব আউটরিচ বাড়াতে হবে। টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বাজার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল রাখে বলে মনে করেন সামাজিক নিরাপত্তা গবেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গার প্রতিমাকে রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন কারিগররা। এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত থাকছে ইমরুল কায়সার ডেস্ক রিপোর্টে। আর মাত্র কয়েকদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে কুমিল্লার মণ্ডপে মণ্ডপে সাজ রব উঠেছে। শেষ সময়ে কারিগররা রং তুলির আঁচড়ে দেবী দুর্গার প্রতিমাকে সাজাতে ব্যস্ত। আগামী 2-1 দিনের মধ্যে আমরা মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিব। এবছর আমরা নির্বিঘ্নে সুন্দরভাবে পূজা করতে পারবো। পূজা ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। আর নির্বিঘ্নে পূজা উদযাপনে জেলায় 818টি মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। পুলিশের টহল থাকবে, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। কাঠখড় ও কাদামাটি রঙের অবয়বে গেঁথে দেওয়া হচ্ছে সোনালী ধান। সেই ধানে তৈরি দেবী দুর্গা শরীয়তপুরের ঘোষপাড়া রাম গোবিন্দ ধাম মন্দির কমিটির। জেলার 6টি উপজেলায় 101টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মাকে আমরা এবার ধান দিয়ে সাজাচ্ছি, যেটা আগে শরীয়তপুরে কখনো হয়নি। রং তুলের কাজ চলতেছে, এই রং তুলের কাজ আমাদের 4 দিনের ভিতরে সম্পূর্ণ শেষ হবে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে সব প্রস্তুতি শেষ করেছে জেলা পূজা কমিটি। স্থানীয় প্রশাসন মত বিনিময় করে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী মন্দিরের কমিটির সদস্যরা প্রস্তুতিও নিচ্ছে, যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা যায়। খুলনা জেলা ও মহানগরীর 992টি পূজা মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এখন চলছে রং তুলির আঁচড়ে সাজসজ্জার কাজ। আগামী 27 তারিখের ভিতর আমাদের সব মন্দিরের
আপনার বিগ্রহ নির্মাণ এবং রং সহ সমস্ত কিছু এবং মণ্ডপের যে অবকাঠামো সব কিছু আমরা কমপ্লিট করতে সক্ষম হব। পূজা ঘিরে 4 স্তরের নিরাপত্তা, সার্বক্ষণিক গোয়েন্দা এবং পুলিশ টহল সহ সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আশুলিয়ায় নাস্তা গ্রুপের 16টি কারখানা অবশেষে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে। পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়ার বিপরীতে শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপে 4 পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে 15 জন। এ ঘটনায় কারখানায় স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে 27,000 শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।